সপ্তাহান্তে একদিন কিংবা দুদিনের ছুটিতে নির্জন কোলাহলমুক্ত সমুদ্রের পাড়ে সময় কাটানোর সেরা ঠিকানা হলো মৌসুনী আইল্যান্ড। বাংলার অসংখ্য আইল্যান্ডের মধ্যে কলকাতার কাছাকাছি সবচেয়ে জনপ্রিয় হলো এই মৌসুনী আইল্যান্ড। একান্তে প্রিয়জন, পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো, সমুদ্র স্নান অথবা রঙিন আলোয় বারবিকিউ চিকেনের মজা নিতে আসতেই হবে এই মৌসুনী আইল্যান্ডে। কিভাবে আসবেন এই মৌসুনী আইল্যান্ডে, কোথায় থাকবেন আর কতই বা খরচ পড়বে, সব কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওয়। মৌসুনী আইল্যান্ড পৌঁছানোর সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেনে করে যাওয়া। ট্রেনে করে যাওয়ার জন্য চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখায় নামখানা লোকাল ধরে পৌঁছতে হবে নামখানায়। মৌসুনী যাওয়ার জন্য অনেক কটি ট্রেন রয়েছে, তবে সকাল 7:14 ট্রেনটি সবচেয়ে বেস্ট। এই ট্রেনটি প্রথমে লক্ষ্মীকান্তপুর লোকাল হিসেবে দেখায়, এরপর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে ছেড়ে যায়। শিয়ালদা থেকে নামখানার মধ্যে রয়েছে 32টি স্টেশন এবং সময় লাগে 2 ঘন্টা 35 মিনিটের মতো। ভাড়া মাথাপিছু 25 টাকা করে। ট্রেন ছাড়া বাসে করেও নামখানা যাওয়া যায়। ধর্মতলা থেকে অনেক কটি বাস নামখানার উদ্দেশ্যে ছাড়ে, তবে বাসের ভাড়া একটু বেশি এবং অনেকক্ষণ জার্নি বাসে টায়ার্ড মনে হতে পারে, তাই সবচেয়ে বেস্ট ট্রেনে করেই নামখানা পৌঁছানো। প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পর নামখানা স্টেশনে নেমে পড়েছি। স্টেশন থেকে বাইরে বেরোবো এবং দেখব ফেরিঘাট পর্যন্ত যাওয়ার জন্য কী ব্যবস্থা রয়েছে। দেখুন, এই হচ্ছে নামখানা স্টেশন। মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য এছাড়াও বকখালি যাওয়ার জন্য এই নামখানা স্টেশনেই এসে পৌঁছতে হয়। স্টেশনের বাইরে চলে এসেছি। স্টেশনের বাইরেই অনেক টোটো দাঁড়িয়ে আছে ফেরিঘাট যাওয়ার জন্য। এদের সঙ্গে কথা বলে দেখি ফেরিঘাট পর্যন্ত কত কি ভাড়া নেয়। স্টেশনের বাইরে টোটোগুলোর সাথে কথা বলে দেখলাম এখানে এরা রেটটা একটু বেশিই বলছে, তাই কিছুটা হেঁটে মেন রোডের দিকে চললাম। শুনেছি ওখানের টোটোর রেট একটু কমই হয়। মেন রোডে এসে একটি টোটোওয়ালা ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি, রেটটা অনেকটাই কম পেলাম, তাই আপনারাও এসে একটু মেন রোডে চলে আসবেন, তাহলে অনেকটাই টাকা বেঁচে যাবে। নামখানা থেকে ফেরিঘাট অবধি আমাদের ভাড়া নিল মাথাপিছু 40 টাকা করে শেয়ারে। এছাড়া বুকিং করেও আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে 200-250 সেটা কথা বলে আপনাদের সাথে টোটোয় উঠতে হবে। নামখানা থেকে হুজুতের ঘাটের দূরত্ব 19 কিলোমিটার এবং টোটোতে করে সময় লাগলো প্রায় আধা ঘন্টার মতো। ঘাটের পাশে একটি সাইনবোর্ডে খেয়ার টাইম রয়েছে, তাই আপনাদের সুবিধার্থে সেটা দিলাম, স্ক্রিনশট রেখে দিতে পারেন। এখানে মেশিন চালিত নৌকার মাধ্যমে মানুষজন এপার থেকে ওপার হয়। হুজুতের ঘাট থেকে ওপারে পৌঁছানোর জন্য সময় লাগে নৌকোয় করে মাত্র 10 মিনিটের মতো। নৌকা থেকে নেমে আরও একটি টোটো ধরে আমাদের পৌঁছাতে হবে বিচ সাইড ক্যাম্পে। খিয়াঘাট থেকে আমাদের ক্যাম্পের দূরত্ব প্রায় 9 কিলোমিটার মতো এবং সময় লাগলো আধা ঘন্টার কাছাকাছি। ভাড়া নিল 35 টাকা করে মাথা পিছু। আমরা ছিলাম হানিডিউ বিচ ক্যাম্পে,
ক্যাম্পটি সমুদ্রের একদম পাড়েই অবস্থিত এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো। দুদিকে রয়েছে একটি সুন্দরভাবে গোছানো বাগান। এখানে থাকা ও খাওয়া নিয়ে ভাড়া পড়েছে মাথাপিছু 1200 টাকা করে। ক্যাম্পে পৌঁছেতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল। চলুন আপনাদের এবার রুমটা একটু ঘুরে দেখাই। প্রথমে রুমে ঢুকেই একদম সামনে রয়েছে একটি ড্রেসিং টেবিল এবং সঙ্গে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ভেতরে রয়েছে একটি ব্ল্যাঙ্কেট এবং রয়েছে দুটি হ্যাঙ্গার জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য, এবং নিচে আরও একটি ব্ল্যাঙ্কেট রয়েছে। পাশেই রয়েছে ওয়ার্ড্রপে কিছু র্যাক করা, এখানে আপনারা নিজেদের জিনিসপত্র রাখতে পারেন। এবং রয়েছে একটি সিলিং ফ্যান এবং এসিরও ব্যবস্থা রয়েছে, তাই এসি নন এসি দুটো অপশানই আপনারা পেয়ে যাবেন। রয়েছে একটি অ্যাটাচ বাথরুম, এখানে রয়েছে কুমোডের ব্যবস্থা এবং জলের ট্যাপ, শাওয়ার, বালতি, মগ এবং গিজারেরও অপশান পেয়ে যাবেন, তাই শীতকালে গরম জলেরও অসুবিধা হবে না। সঙ্গে রয়েছে একটি মিরর এবং বেসিন। রুমে ফ্রেশ হয়ে চলে এলাম একদম সমুদ্রের পাড়ে। এখনও ভরা জোয়ার রয়েছে, তাই এখন স্নান করতে নামবো না। কিছুক্ষণ পর একটু ভাটা হলে তারপর আমরা নামবো স্নান করতে। এখন চলে এসেছি লাঞ্চটা সেরে নিতে। এখানে আপনারা লাঞ্চের জন্য বিভিন্ন ধরনের মেনু পেয়ে যাবেন। এখানে চিংড়ি মাছ, পাবদা মাছ, ভেটকি মাছ, কাতলা মাছ, এছাড়াও চিকেন মটনেরও অপশান পেয়ে যাবেন এবং সঙ্গে থাকবে চাটনি, পাঁপড় এবং মিষ্টি। সমুদ্রে ভাটা হতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তাই আজকে স্নান না করে সমুদ্রের পাড়ে বসে কিছুটা সময় একান্তে কোলাহলমুক্ত নির্জন সমুদ্রের সৈকতের পাড়েই কাটিয়ে দিলাম। রাত্রির রঙিন আলোয় আমাদের ক্যাম্পের চারপাশটা পুরো ঝলমল করে উঠেছে। তার সঙ্গে রয়েছে গরম গরম বারবিকিউ চিকেন ও চা বা কফির অপশান, তাই খেয়ে সন্ধ্যের আমেজটা জমে যাবে। এবং রাতে ডিনারে থাকছে রুটি বা পরোটা, সঙ্গে চিকেন কষা। আগের দিন সব ভুড়িভোজ সেরে রাতে ভালো মতো ঘুমিয়ে সকাল সকাল উঠে চলে এসেছি সমুদ্রের পাড়ে। এখন ভাটা, তাই জল অনেকটাই দূরে এবং এই সমুদ্র পাড়ে সকালের মনোরম দৃশ্য দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে। এরপরই ব্রেকফাস্টে চলে এসেছে লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ, সঙ্গে একটি করে রসগোল্লা। গতকাল সমুদ্র স্নান করা হয়নি, তাই আজকে ব্রেকফাস্ট সেরেই সকাল সকাল নেমে পড়েছি সমুদ্র স্নানের জন্য। সমুদ্র স্নান সেরে দুপুরের লাঞ্চ করে বিকেলে একটি টোটো নিয়ে বেরিয়ে পড়েছি মৌসুনী আইল্যান্ডের কিছু সাইট সিন করার জন্য। টোটোওয়ালা আমাদের থেকে 500 টাকা করে ভাড়া নিয়ে এলো দুটি সাইট সিনে।
এরপর আমাদের নিয়ে এলো মৌসুনী আইল্যান্ডের বিখ্যাত একটি জাগ্রত মন্দিরে, পাঁচু গোপাল মন্দিরে। কথিত আছে এখানে নাকি নিঃসন্তানরা মানত করে পুজো দিলে তাদের সন্তান লাভ হয়। সেই উপলক্ষে মানত যাদের পূরণ হয়েছে তারা অসংখ্য নাড়ু গোপাল ঠাকুর এছাড়াও কৃষ্ণ ঠাকুর এখানে জমা দিয়ে পুজো দিয়েছেন এবং মানসিক পুরো করেছেন। পাঁচু গোপাল মন্দির দেখার পর টোটোওয়ালা আমাদের নিয়ে এলো আরও একটি সাইট সিনে। এটি সমুদ্র পাড়েই অবস্থিত। জায়গাটির কোনো নাম নেই, তবে জায়গাটি খুবই সুন্দর এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাঁধানো রয়েছে কিছু বোল্ডার দিয়ে। এরপর মৌসুনী আইল্যান্ডে আজকের আমাদের শেষ রাত্রিটা মজা করেই কাটিয়ে দিলাম। কাল সকালেই আমাদের রয়েছে বাড়ি ফেরার ট্রেন, তাই খুব আনন্দ করে আজকের রাত্রিটা কাটিয়ে জানাবো মৌসুনী আইল্যান্ডকে এবারের ট্রিপের মতো বিদায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।